গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বেঙ্গলি লাইফস্টাইল ব্লগার বনশ্রীতে আরও একবার। আজকে হলো মানডে, সোমবার সকাল 11:30 একটু বেশি হবে। তো এই টাইম থেকে ব্লগটা স্টার্ট করছি। আর কালকে সানডে গেছে, ইচ্ছা ছিল যে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করা, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হলো না। কারণ কালকে ঘুম থেকে উঠেছি অনেকটা লেটে, রান্নাও হয়েছে অনেকটা লেটে, খাওয়া দাওয়াও কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গেছে। আর তার মধ্যে সুমন একটা ভালো কাজ করেছে, সেটা হলো ঘরের সমস্ত ঝুলগুলোকে ছেড়ে দিয়েছে। প্রচণ্ড ঝুল পড়ে গেছিলো, তো তার জন্য যখন ডিপ ঝুল পড়ে যায় তখন কিন্তু সুমনই পরিষ্কার করে। কারণ আমার হাতে কি হয়, অনেক সময় ঝুলটা পরিষ্কার করতে গিয়ে দেয়ালের মধ্যে লেগে গিয়ে কালো হয়ে যায়, যার জন্য আমি ওই রিস্কটা নিই না। যখন ওর ছুটি থাকে বেশি ঝুল পড়ে গেলে কিন্তু ওই পরিষ্কার করে। তো আমি ভেবেছিলাম কালকে তোমাদের সঙ্গে কালকে সানডে ব্লগটা শেয়ার করব, যে সুমন কী ঝুল ঝাড়ছে, কী করছে, আমি কী করছি, কী রান্না করছি, সমস্তটাই দেখাতাম। কিন্তু সরি, সেটা সম্ভব হলো না। তাই আজকে সোমবার থেকেই আবার ব্লগটা স্টার্ট করলাম। আমার সকালবেলাকার যেরকমটা কাজ, সুমন চলে গেছে, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে অফিসের জন্য। আমার এদিকে রান্নাঘরের কিচেনের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে আছে। আর কালকে রোববারে বিকেলবেলাতে প্রচণ্ড ঝড় হয়েছে আমাদের এখানে, আর বৃষ্টি হয়েছে ছিটে ফোঁটা, বৃষ্টিটা খুব একটা হয়নি। তাই যে ঝড়টা হয়েছে না, ওটার মধ্যে প্রচণ্ড ঝড়ের থেকে ধুলো বেশি ছিল। হট করে ঝড়টা উঠেছে, যার জন্য কিন্তু দরজা জানলা সব খোলা ছিল। আমাদের ঘরে কিন্তু ধুলোগুলো বেশি ঢুকে পড়েছে। এগুলো বন্ধ করতে করতে যতটা ঢুকে পড়েছে। আর দুটো ব্যালকনি দুটো তো ওপেন ব্যালকনি, যার জন্য কিন্তু ওই ব্যালকনি দুটোর অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে রয়েছে। সেইগুলো এখন আমি পরিষ্কার করবো। আর সিঁড়িটার মধ্যেও কিন্তু ওই যে ওপরের যে জানালাগুলো রয়েছে সিঁড়ির ওপরে, সেগুলো একটু খোলা ছিল, সেগুলো দিয়ে ধুলো ঢুকেছে। ইচ্ছা আছে যে সিঁড়িটাও আজকে একটু মুছে নেব। তো এখন মোটামুটি এই কাজগুলো, ক্লিনিংয়ের কাজগুলো করব, যতটা পারবো আজকে করব। একবারে সমস্তটা না করলেও মোটামুটি একটুখানি করব। কালকে একবার সব ঝুলটুল পরিষ্কার করে ক্লিন করা হয়েছে ফ্লোরটাকে। আবার দেখো বিকেলবেলা ঝড় বৃষ্টি হওয়াতে আবার সেই নোংরাই হয়ে গেল। সমস্ত যে জায়গাগুলোকে পরিষ্কার করা হয়েছিল, কি করা যাবে, এখন আমাকে এগুলোকে পরিষ্কার করতে হবে, সেগুলো এখন করব। তার আগে আমি ভাবলাম যে একটুখানি চুলগুলোকে আঁচড়ে নিই। মোটামুটি একটুখানি কাজ কমপ্লিট করে চুলটা আঁচড়াতে বসে গেছি। চুলটা আঁচড়ে এবার চুলটা বেঁধে নেবো, নিয়ে আমি ক্লিনিংয়ের কাজগুলো শুরু করে দেবো। তো তোমাদের সঙ্গে একটা কথা বলবো, যে আমি কালকের থেকেই ঠিক করেছি জিনিসটা, যে আমার ব্লগ সারা সপ্তাহে যে কটা যায়, ধরো আমি তো সবসময় রোজ ডেলি আজকে বাদ কালকে, কালকে বাদ পরশু এরকম ব্লগ দিই না। আমি একটু গ্যাপে গ্যাপে ব্লগ দিই। তো সেই কারণেই বলছি যে আমি সপ্তাহে যে কটা ব্লগ দেবো, সানডেতে যদি আমি ব্লগ করতে পারি তাহলে সানডেতে তোমাদের সঙ্গে শেয়ার করব। সানডে ব্লগটা তো আমার সোমবারে আসে, তো সোমবারে আমি তোমাদের সঙ্গে কিছু কমেন্টস শেয়ার করব। সেই কমেন্টসগুলো আমার ইউটিউব ফ্রেন্ড হতে পারে বা আদার্স ভিউয়ার্সও হতে পারে। আমার সারা সপ্তাহে যে যে কমেন্টগুলো আমার ভালো মনে হবে, তার মধ্যে থেকে 5-6টা কমেন্ট আমি তোমাদেরকে পড়ে শোনাবো, এটা আমি সিদ্ধান্ত নিলাম। আর যারা আমার ইউটিউব ফ্যামিলির মেম্বার আছো, বন্ধুরা আছো, বা দিদি আছো, বোন আছো, যারা আছো, তাদের কমেন্ট যদি আমার পছন্দ হয়, তাদের কমেন্টও কিন্তু আমি পড়ে বলে দেবো যে আমার চ্যানেলের ভিজিটাররা যারা আছে তারা যেন তোমার চ্যানেলটাকেও ভিজিট করে। তো এই সিদ্ধান্তটা আমি আজকে নিলাম। আমার মনে হয় এই সিদ্ধান্তটা খুব ভালো সিদ্ধান্ত। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে এই সিদ্ধান্তটা আমি কি ঠিক নিলাম না ভুল। আমি প্রত্যেক সপ্তাহের প্রথমে যে ব্লগটা আমার আসবে, সোমবার অথবা মঙ্গলবার, এই দুটো দিনের মধ্যে আমি কিন্তু কমেন্টসগুলো পড়বো। সারা সপ্তাহে যে কমেন্টসগুলো পড়বে তার মধ্যে থেকে 6 থেকে 7খানা কমেন্ট বা 5 থেকে 6টা কমেন্ট মোটামুটি আমি বেছে নেব, যেগুলো আমার খুব ভালো লাগবে। তার মধ্যে যদি নর্মাল ভিউয়ার্স থাকে তাদের কথাও আমি এখানে বলবো, নামগুলো বলবো। আর যারা আমার ইউটিউব ফ্যামিলির ফ্রেন্ড আছো, ইউটিউব চ্যানেল আছে যাদের, তাদের কথাও কিন্তু আমি এখানে বলবো, যদি তোমাদের কমেন্টস আমার পছন্দ হয়। তো চলো, আজকে এই সিদ্ধান্তটা তোমাদের সামনে নিলাম। আর এই সিদ্ধান্তটা আমি ঠিক নিলাম কি ভুল নিলাম, এটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো চলো শুরু করি আজকের ব্লগটা। ক্লিনিং দিয়ে শুরু করবো ব্লগটা। আর একটা কথা, আজকে কিন্তু আমার বোন আমাদের বাড়ি আসছে। ও তো সবসময় কম বেশি আমার এখানে আসে, আমার বাড়ি তো বেশি দূর নয় এখান থেকে। তো ও আজকে একটু জামা কাপড় গুছিয়ে নিয়ে এসছে, 2-3 দিন এখানে থাকবে। তো দিদির বাড়িতে ঘুরতে আসবে। কোথায় ঘুরতে যাবে বেচারা, জন্য এখানে ঘুরতে আসবে। আর আমিও তো একাই থাকি,
এই জন্য সবাই মিলে এখানে 2-3 দিন, মানে সবাই বলতে বোন, আমি, সুমন আর আমার বোন, 3 জনে মিলে এখানে একটু কদিন আনন্দ করব। তো ও একটু বাদে আসবে, দুপুরবেলা নাগাদ চলে আসবে বাড়িতে আমার এখানে। তো সেটাই তোমাদেরকে বলে দিলাম যে এই 2-3 দিন তোমরা হয়তো আমার ব্লগে ওকে দেখতে পাবে, আমার ব্লগে সবসময় ওকে দেখতে পাও। তো আজকে ও আসছে, 2-3 দিন থাকবে দিদির বাড়িতে বেড়াতে। তো চলো স্টার্ট করি ক্লিনিংটা। আজকে কোনো রান্নাবান্না নয়, একদম সোজা সকালবেলা চলে যাব ক্লিনিং করতে ব্যালকনিটাকে আগে পরিষ্কার করে নেব। চলো। তো আমি চলে এসেছি ব্যালকনিটা ক্লিনিংয়ের জন্য সব কিছু নিয়ে। প্রথমে আগে আমি ব্যালকনিটা ভালো করে ঝাড় দিয়ে নেব। তো দেখো কীরকম অবস্থা, সেদিনকার ঝড়ে, মানে রোববারের ঝড়ে এরকম অবস্থা হয়েছে, মুকুল পড়ে ধুলো পড়ে চারিদিকে একেবারে ধুলোই ধুলোময়। তো সেগুলোকে আগে প্রথমে ঝাড় দিয়ে এক জায়গায় জড়ো করে নেব। তো এখানে কিন্তু ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না যে কতটা নোংরা হয়েছে, খালি চোখে কিন্তু এমনি ভীষণই নোংরা হয়েছে। দেখতেই পাচ্ছ ঝাড় দিয়ে দলা দলা নোংরা কিন্তু বেরিয়ে আসছে। এইভাবে প্রথমে কিন্তু আগে ঝাড় দিয়ে নেব। আর এটা যেহেতু ওপেন ব্যালকনি, তাই এই বর্ষার দিনে, ঝড় বৃষ্টির দিনে কিন্তু খুব একটা বাড়তি কাজ আমার এটা হয়ে যায়, এই ব্যালকনিটা এক্সট্রাভাবে পরিষ্কার করা। এমনিতে তো আমি ঝাড় দিই, মুছি, তাতে অসুবিধা নেই, কিন্তু এই যে এক্সট্রা এই যে চেয়ারটা এখানে থাকে সেইটার মধ্যে ধুলোয় ভরে যায়। তো এখানে একটা আম গাছ রয়েছে, সেখানেও কিন্তু আম গাছের মুকুল এসে ঘর দোর একেবারে যাতা অবস্থা হয়ে যায়। তো কী আর করা যাবে, তো এগুলোকে এখন আর পরিষ্কার করে নিতে হবে। এইভাবে যখনই ঝড় হবে, বৃষ্টি হবে, এইভাবেই আমাকে পরিষ্কার করতে হয়। তো এখানে দেখো আমি একটা বেলচা টাইপের হাতলগুলো রয়েছে, আর এখানে কিন্তু ওই যে রং করার যে তুলিগুলো হয় না, সেগুলো দিয়ে আমি কিন্তু এইভাবে ঝাড় দিয়ে নোংরাগুলোকে হাতলের মধ্যে তুলে নিচ্ছি। এতে কিন্তু নোংরাগুলো সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। দেখো বালতিতে জল নিয়ে নিয়েছি অল্প করে, এটা দিয়ে স্টিল বারগুলোকে পরিষ্কার করব। তার জন্য অল্প করে একটুখানি জল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি ইজি লিকুইড দিয়ে নিচ্ছি। ইজি লিকুইডটা দিলে এর মধ্যে যে কোনো শ্যাম্পু দেওয়া যায়, তো আমি এখানে ইজি লিকুইডটা একটুখানি এর মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে কিন্তু আমি স্টিল বারগুলোকে পরিষ্কার করে দেবো। এতে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। আর পরিষ্কার করার পরে কিন্তু একটু কেরোসিন তেল দিয়ে ভালো করে পলিশ করে দিলে জিনিসটা আরও সুন্দরভাবে একদম চকচক করে। তো সেটাই আমি এখন করবো। স্টিল বারগুলো পুরো ধুলো হয়ে গেছে, সেগুলো এখন আমি এই জলটাকে দিয়ে ন্যাকড়া দিয়ে পুরো পরিষ্কার করে নেবো। তারপরে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে একটুখানি কেরোসিন তেল দিয়ে জাস্ট পরিষ্কার করে দেবো। তো চলো করি। যে ক্লিনারটা এখন তৈরি করা দেখালাম, সেটা দিয়ে কিন্তু আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। সত্যি বলছি, এইভাবে তোমরা যদি স্টিল বারগুলোকে, বাড়িতে যাদের রয়েছে স্টিল বার, তারা যদি পরিষ্কার করো, একটু শ্যাম্পু অথবা এই ধরনের ইজি বা লিকুইড ডিশওয়াশার জলে গুলে যদি একটা কাপড়ের সাহায্যে পরিষ্কার করো, একদম কিন্তু ধুলোবালি সুন্দরভাবে পরিষ্কার হয়ে চকচকে হয়ে যায়। তার আগে কিন্তু ধুলোটাকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। একদম ধুলোর ওপরে কিন্তু ডাইরেক্ট এই ক্লিনারটা অ্যাপ্লাই করা যাবে না। আমি কিন্তু প্রথমে আগে ধুলোটাকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপরেই কিন্তু এই ক্লিনারটা অ্যাপ্লাই করছি। যত ধুলোবালি ছিল আগে পরিষ্কার করে নিয়েছি, তারপরেই কিন্তু এটাকে অ্যাপ্লাই করছি। এটা দিয়ে কিছুক্ষণ ডোলে পরিষ্কার করে নেব, তারপরে কিন্তু আবার একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপরে আমি কিন্তু কেরোসিন তেল দিয়ে পলিশ করব। তো এখানে এই যে স্টিল বারগুলো রয়েছে, তার তলাও কিন্তু প্রচুর ধুলো জমে, সেগুলোও আমি তুলে পরিষ্কার করে নেব। মোট কথা আজকে একদম ডিপ ক্লিন করছি। স্টিল বারগুলো পরিষ্কার হয়ে গেছে, অনেকটাই চকচক করছে, দেখতেই পাচ্ছ রোদে কীরকম চকচক করছে। এবার দেখো এর মধ্যে একটু কেরোসিন তেল আমি রেখেই দিই, এটার মধ্যে এই ন্যাকড়ার মধ্যে একটুখানি করে নিয়ে এটাকে দিয়ে আমি একটু জাস্ট বুলিয়ে দেবো, এটা পলিশের কাজ করবে। একদম সুন্দর চকচকে হয়ে যাবে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। যে এই কথাটা বললাম, যে যাদের স্টিল বার আছে তারা কিন্তু এইভাবে ক্লিন করে দেখতে পারো, যে এই শ্যাম্পু অথবা যে কোনো লিকুইড ডিশওয়াশার এসব জলে গুলে এটাকে আগে পুরো ক্লিন করে নিলাম, নিয়ে তারপরে কিন্তু একটুখানি কেরোসিন তেল দিয়ে জাস্ট পলিশ করে দেবো।
আমার স্টিল বারগুলো পরিষ্কার হয়ে গেছে। এবার আমি ফ্লোরটাকে ক্লিন করে নেব, মানে ব্যালকনির ফ্লোরটা ক্লিন করে নেব। ডিটারজেন্টের জলের মধ্যে মপটা ভিজিয়ে নিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। কোনায় কোনায় অনেক ধুলো জমে থাকে, সেগুলো কিন্তু পা দিয়ে সুন্দর করে টেনে টেনে বের করে নিচ্ছি। তো এখন ফ্লোরটাকে ক্লিন করে নেব। আমার ব্যালকনি কিন্তু পুরো টোটালি ক্লিন হয়ে গেছে, সুন্দরভাবে সমস্তটা ক্লিন হয়ে গেছে। ভেবেছিলাম বসেই মুছবো, কিন্তু আর পারছি না, তার জন্য কিন্তু মপ দিয়েই মুছে নিলাম। আর এইসব ঘর দোর পরিষ্কার করা কিন্তু সত্যি একটা বড় কাজ। তো যতই ঘর সুন্দর হোক না কেন, সেটাকে পরিপাটিভাবে পরিষ্কার করে রাখা, গুছিয়ে রাখা, এটাই কিন্তু আমাদের মানে হ্যাবিট হওয়া উচিত। তো যতই সুন্দর বাড়ি হোক না কেন, যদি নোংরা থাকে, অপরিষ্কার থাকে, তাতে কিন্তু একদমই সুন্দর লাগে না, সেই বাড়ির সৌন্দর্য নষ্ট হয়। তো আমি চেষ্টা করি ঘরের সব জায়গাগুলোকে একটুখানি পরিষ্কার করে রাখা। হ্যাঁ, তবে একটু শরীরেরও ব্যাপার আছে, একভাবে সবসময় পরিষ্কার করাও কিন্তু খুব মুশকিল। তো সেটাই আমি চেষ্টা করি যে আমার শরীরটা যাতে এনার্জেটিক থাকে, তাই আমি সকালে সবসময় একটুখানি প্রাণায়াম করার চেষ্টা করি, তারপরে কিন্তু আমি কাজে লাগি। তো তাতে কি হয়, একটু এনার্জি হলে এই সমস্ত হার্ডওয়ার্কিং কাজগুলো আমি কিন্তু সহজেই করে নিতে পারি। আর আমার কিন্তু ঘরদোর পরিষ্কার করতে একটু আলিস্যি নেই, তো এইভাবে আমি ঘরদোর পরিষ্কার রাখার চেষ্টা করি। তাই বলছি, ঘর ছোট হোক অথবা বড়, বাড়ি ছোট হোক অথবা বড়, বাড়িটাকে ক্লিন করে রাখা কিন্তু আমাদের সবসময় হ্যাবিট হওয়া উচিত। তাতে কিন্তু আমাদের নিজেদেরও ভালো লাগে, এবং কেউ আসলে সেও একটু প্রশংসা করে, দেখবে ভালো লাগে। আর তুমিও দেখবে নিজের বাড়িটা যদি পরিষ্কার হয়, নিজেরও কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, বাড়ি ঘর পরিষ্কার রাখা মোট কথা আমাদের হ্যাবিট হওয়া উচিত। তো এটা একটা হ্যাবিটেশনের মধ্যে ফেলে দিলে কিন্তু দেখবে একদম কষ্ট হবে না। এইসব কাজগুলো তোমরা যদি রেগুলারিটি মেনটেন করো, যে আলিস্যি করে ফেলে না রাখো, তাহলে কিন্তু দেখবে এই কাজগুলো কিন্তু অতি সহজেই তোমরা করে ফেলতে পারবে। তো আমিও চেষ্টা করি, আমারও কখনো কখনো আলিস্যি এসে যায়, তবে কিন্তু আমি কিন্তু মাইন্ডটাকে সেইভাবে তৈরি করে নিই যে এই কাজগুলো তো আমারই করতে হবে। তো এগুলোকে ফেলে রেখে দিলে সেই পরবর্তীতে কিন্তু সেই কষ্টটা বেশি আমারই হবে। তো তার জন্য আমি চেষ্টা করি এগুলোকে করে ফেলার। সকলকে জানাই শুভ সন্ধে। এখন বাজে রাত 8টা। এই সময় থেকে আমি আবার নতুন করে ব্লগটা স্টার্ট করলাম। তো কাজবাজ কমপ্লিট হয়ে গেছিল অনেক তাড়াতাড়ি। হওয়ার পরে খাওয়া দাওয়া হলো, আমার বোন এলো, দুজনে মিলে খেলাম। এসব নানান কিছু করতে করতে আর ব্লগটা কন্টিনিউ করিনি তখন। তো ভাবলাম সন্ধ্যাবেলা থেকে আবার শুরু করি। তো এখন দেখতে পাচ্ছ, দেখো আমি সবজি নিয়ে বসে গেছি। এই যে আলু, টমেটো, রসুন, পেঁয়াজ। আলু কাটছি, আজকে দেখো বটিতে কাটছি। কেন বলো তো? প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছে, দাঁড়িয়ে কাটতে পারছি না। বটিতে আমার ধার নেই সেরকম, কারণ আমি বটিতে কাটাকাটি করি না, আমি ছুরি কাঁচিতেই কাটাকাটি করি। আজকে বটিতে করছি কারণ আজকে একটু পাটা যন্ত্রণা করছে। কেন বলো তো? আজকে বিকেলবেলা একটু হাঁটতে গেছিলাম, তো আজকের থেকে হাঁটা শুরু করলাম বিকেলবেলা। আমার সকালবেলা তো হাঁটা হয় না, ভোরবেলা উঠে হাঁটা হয় না, তো টাইমও পাই না ভোরবেলায়। তো ভাবলাম এবার থেকে বিকেল 5টার সময় রোজ হাঁটতে বেরোবো। তো সেটাই করে এলাম সন্ধ্যেবেলায়। এসে সন্ধে টন্ধে দিয়ে একটু চা খেয়ে হাঁপিয়ে গেছি পুরো একদম। তা আজকে প্রথম দিন তো পাটা যন্ত্রণা করছে, তো যেতে যেতে অভ্যাস হয়ে যাবে। তাই আজকে বটিতে সবজি কাটছি। আর এখন হলো রাতের ডিনারের ব্যবস্থা করছি। এখন করব হলো দই কাতলা। কাতলা মাছ আছে ফ্রিজে, সেই কাতলা মাছ দিয়ে এখন করব দই কাতলা। এই গরমে দেখবে ওই মশলাদার খাবারের থেকে হালকা পাতলা দই কাতলা এই ধরনের খাবার খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে আর কি। তো তার জন্য এখন দই কাতলা করব আজকে, শুধু এখন দই কাতলা আর ভাতই করব। তো এই অবধি এখনো অবধি ঠিক আছে, জানি না এরপরে আর কি হবে। আমি তো এখন অবধি এই ঠিক করে রেখেছি যে এখন কাতলা মাছ দিয়ে একটু দই দিয়ে করব, আর হলো ভাত করব। আর সকালে ডাল করেছিলাম, ডালটা রয়েছে। এই দিয়ে আমাদের রাতের ডিনার হয়ে যাবে। আর জুলি তো থাকবে, ও ভাত খাবে, সুমনও ভাত খাবে, কিন্তু আমি ভাত খাবো না। আজকে আমি সকালে একটু মানে অনেকটা বেলায় খাওয়া হয়েছে বলে একটু শরীরটা ভালো নেই, যার জন্য আজকে ছাতুর শরবত খাবো, খালি একটু লেবু দিয়ে ছাতুর শরবত খাবো, আর কিছু খাবো না। এই যে এটা রান্না করছি, এটা কালকে খাবো, আর ওরা সবাই খাবে। তো চলো
এখন এগুলো কেটে ফেলি। তো দেখো আমার এখানে মাছটা ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর আমি এখানে মশলাগুলোও মোটামুটি বেটে নিয়েছি। এটা পোস্ত বাটা, এটা হলো চারমগজ বাটা, পেঁয়াজ বাটা, রসুন আদা রসুন বাটা, এখানে টমেটো কুচিয়ে নিয়েছি, আর যেহেতু দই কাতলা তা দই তো লাগছেই। এই হলো আমার জিনিস, আর রান্নাটা হবে সাদা তেলে। তো চলো শুরু করে দিই। তেলটা আমার গরম হয়ে গেছে দেখো। এবার শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আমি এখন, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেব। খুব সামান্য গোটা জিরে দিলাম, দিয়ে ফোড়নটাকে আমি এখন লাল করে ভেজে নেব। এই রান্নাটা গরমে খেলে খুব ভালো লাগে, মানে হালকা পাতলা, খুব একটা মশলা ইউজ হয় না, হালকা একদম রান্না। গরমে এই ধরনের রান্না কিন্তু খুব ভালো, শরীরের পক্ষেও ভালো। বিশেষ করে মশলাদার খাবারের থেকে আমার মনে হয় এই ধরনের, এটা যেমন করে করছি এই একই জিনিস আমরা চিকেন দিয়েও কিন্তু করতে পারি। মানে ধরো মাছের বদলে চিকেন, এইভাবেও কিন্তু আমরা এটাকে করতে পারি। তো এখানে ফোড়নটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো কুচোনোটা দিয়ে দেবো। এখানে টমেটো তোমরা বেটে মিক্সচার মেশিনে পেস্ট করেও নিতে পারো, আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটা একটু গায়ে ছেটে, এই টমেটো যখন গায়ে ছেটে তোমাদেরকে একটা টিপস বলে দিই, একটু নুন ছিটিয়ে দেবে বা নুন ছড়িয়ে দেবে, তাহলে দেখবে মশলাগুলো গায়ে ছিটে আসে না। পেঁয়াজ বলো, তারপর টমেটো বলো, এগুলো জলো জিনিস তো, এগুলো গায়ের মধ্যে ছিটে আসে তেলের মধ্যে দিয়ে। তো এটাকে আমি এখন একটু হালকা ফ্রাই করে নেবো, তারপরে কিন্তু আমি পেঁয়াজ বাটা আর আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। তো দেখো এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ বাটা টমেটো সমস্ত মশলাগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আর এদিকে আমি টক দইটা ফাটিয়ে নিয়েছি। আর এবার হলো পোস্ত আর চারমগজ যেটা আছে, এটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। এটা দিচ্ছি হলো চারমগজ আর পোস্ত দিয়ে দিলাম। দেখো এবার এটাকে আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু খুব টেস্ট হয়, কিন্তু এটা কষানোর উপরে কিন্তু এর টেস্টটা নির্ভর করবে। দেখো কালারটা ঠিক এরকম এসছে। এবার কিন্তু আমি টক দইটা এর মধ্যে দিয়ে দেব। এতটা টক দই না দিলেও এর থেকে এর হাফটা দিয়ে দেব। টক দই দিয়ে আরেকটুখানি ফ্রাই করে নেব, দিয়ে তারপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। খুব টেস্ট হয়। আর এটার মধ্যে সম্পূর্ণ কিন্তু কাঁচা লঙ্কার ঝাল। দেখো কাঁচা লঙ্কা আমি কুচো কুচো করে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে এখন কষিয়ে নেব। এটা আস্তে আস্তে হতে থাক। এদিকে দেখো জুলি চলে এসছে। জুলি এখন একটা আমাদের রিফ্রেশিং ড্রিঙ্ক বানিয়ে খাওয়াবে। নিয়ে এসছে কোকো কোলা না পেপসি, না পেপসি 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 নিয়ে এসছে ব্ল্যাকটা দিয়ে। আর এদিকে নিয়ে এসছে জলজিরার প্যাকেট। তো জলজিরার প্যাকেট দিয়ে এখন আমাদের করে খাওয়াবে। এটা একটা বেশ রিফ্রেশিং ড্রিঙ্ক, এই গরমের মধ্যে একদম প্রাণ জুড়িয়ে দেবে, তাই না?
একদম প্রাণ জুড়িয়ে দেবে, প্রাণ জুড়িয়ে, মন জুড়িয়ে, সব জুড়িয়ে যাবে এই ড্রিঙ্কটা খেলে। তো সেটা ও এখন এই রেসিপিটা করে আমাদের খাওয়াবে, তাই কিন্তু রেডি করছে। আরেকটা নিয়ে নাও, নিয়ে নাও গ্লাস। আর এদিকে আমার মাছটা চলছে রান্না, আর ও যখন এটা করে খাওয়াবে তো খাওয়াক, ভালোই লাগে। কেউ কিছু করে খাওয়ালে ভালোই লাগে, তো এটা করছে, ওর খুব ইচ্ছা। এটা করে খেয়েছে বাড়িতে, খুব ভালো লেগেছে, এখন এখানে করে আমাদেরকে খাওয়াবে। আর ওদিকে সুমন চলে এসছে অফিস থেকে, ও ফ্রেশ হয়ে নিচে বসে আছে। আমরা এখন এই ড্রিঙ্কটা রেডি করে নিয়ে নিচে চলে যাব, ততক্ষণ এই মাছের তরকারিটা আপাতত বন্ধ থাকবে। তো আমরা খেতে বসে গেছি, আর একটু আগে যে মাছের তরকারিটা করে নামিয়েছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো ঠিক এরকম হয়েছে কালারটা। এটার কিন্তু বেশি একটা ঝোল থাকবে না, একটু গামাখা টাইপের হবে, এরকম টাইপের হয়েছে। তো আমি এইভাবেই করে থাকি, খেতে খুব টেস্ট হয়। আর এই ধরনের রান্না কিন্তু গরমে খাওয়া খুব ভালো। আর এদিকে সুমনও খেতে বসে গেছে, জুলি খাচ্ছে, সবাই খাওয়া দাওয়া করছে। আর আমি খাবো না, মানে খাবো না বলতে কি ভাত খাবো না, আমি খাবো ছাতুর শরবত। সেটা সুমন একটু পরে বানাবে, ও খুব ভালো বানায় ছাতুর শরবতটা। তো এটা খাওয়া দাওয়া হয়ে গেলে ও আমার জন্য বানিয়ে দেবে। আর আমি ভাত খাই না সাধারণত, যেদিন একটু ভালো কিছু হয় সেদিন একটু খাই ভাত, এই। আর এখন বাজে রাত 11টার উপরে, তাই তো 11:30 প্রায়। তো আজকে ব্লগটা সারাদিনই মোটামুটি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর যেই কথাটা আমি সকালবেলা বললাম সেটা অবশ্যই জানিও যে তোমাদের এই মতামতটা, আমার সিদ্ধান্তটা কেমন লাগলো। যদি তোমরা এগ্রি থাকো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। জানি তোমরা অনেকেই কিন্তু ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। ভিডিও যখন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগবে। তো দেখতে দেখো বেঙ্গলি লাইফস্টাইল ব্লগার বনশ্রী, ততক্ষণের জন্য বাই বাই।